I've said that 100 times. We have no plans of fighting against Europe. But if Europe wants to fight and they start this fight, then we are ready. বন্ধুরা কেমন আছেন সবাই? স্বাগতম খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানের এই বিশেষ ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা সম্প্রতি পুরো পশ্চিমা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কল্পনা করুন, রাতের অন্ধকারে ব্রিটেনের সবচেয়ে গোপনীয় সামরিক ঘাঁটির উপর দিয়ে উঠছে রহস্যময় কি আর কিছু না, ড্রোন। আমেরিকান পারমাণবিক অস্ত্র মজুদের পরিকল্পনা চলছে এই ঘাঁটিগুলোতে, আর ঠিক তখনই অজানা পরিচয়ের ড্রোনের আগমন। কিন্তু এখানেই শেষ নয়, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ফল পিকারের ছদ্মবেশে কাজ করছিল সন্দেহভাজন পুতিনের রুশ গোয়েন্দারা। আজকের ভিডিওতে থাকছে সব আপডেট, এক্সক্লুসিভ তথ্য আর গভীর বিশ্লেষণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। রাশিয়ার চোখ এখন ব্রিটিশ সেনাঘাঁটিতে। বন্ধুরা চলুন প্রথমে জানি ঠিক কি ঘটেছিল। 2024 সালের নভেম্বর মাস, তারিখ 20 থেকে 26 নভেম্বর, ব্রিটেনের পূর্ব অংশে অবস্থিত 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটা 1 মাস আগের ঘটনা, কিন্তু আমি এখন কেন বলছি, এই সমস্ত ডিটেলস আমার হাতে চলে এসেছে। তখন সেই সময় কিছু এটা প্রকাশ হয়েছে অনেকদিন পরে, মাত্র 2-1 দিন আগে, কিন্তু তারপর আরও তথ্য বাছাই করেছি, যাচাই করেছি, দুই পক্ষে যা যা রিপোর্ট ছিল সেগুলো দেখা হয়েছে, তারপরে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়। তো আমরা ছিলাম ওই ঘাঁটিগুলো, আর এই ঘাঁটিগুলোতে কি ছিল, RAF লেগারেথ সাফক যার নাম, এখানে মোতায়েন আছে আমেরিকান F-15E স্ট্রাইক ইগল এবং অত্যাধুনিক F-35A লাইটিং 2 যুদ্ধবিমান, মানে সেই ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের। আর 2025 সালে এখানে আবার মার্কিন পারমাণবিক অস্ত্র মজুত করার পরিকল্পনা চলছে। কি ভয়াবহ কথা, প্রায় 2 দশক পর আবার পারমাণবিক মিশনে ফিরছে এই বেসে, মানে এই বেসে পারমাণবিক নিয়ে আসবে। তারপর নাম্বার 2-এ RF মিডল হল সাফোক, বিশেষ অপারেশন এবং এয়ার রিফুয়েলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংগ্রহের কেন্দ্রবিন্দু। তারপর নাম্বার 3-তে RF ফেলওয়েল নরফোক, আমেরিকান বাহিনীর লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র বলা হয় এটা। আর নাম্বার 4-এ RF ফ্রাইফোর্ট গ্লুচেস্টারশায়ার, ইউরোপে আমেরিকার একমাত্র ভারী বোমারু বিমানের ঘাঁটি U-2S ড্রাগন লেডি রিকনসেন্স বিমান অবস্থানরত এখানে রয়েছে। বন্ধুরা কিছুটা কঠিন লাগলো, আসলে আমেরিকা তার বেস্ট জিনিসগুলো এই যুক্তরাজ্যের মানে ইউরোপের এই ঘাঁটিতে রেখেছে। বন্ধুরা ঠিক এই ঘাঁটিগুলোর উপর দিয়ে টানা কয়েক রাত ধরে উড়েছিল রহস্যময় ড্রোনের একটি ঝাঁক। সবচেয়ে উদ্বেগের বিষয় কি জানেন, এই ড্রোনগুলো ছিল বিভিন্ন আকার এবং কনফিগারেশনের, এক এক টাইপের, একদম পুরো পাগলা করে ফেলেছে কারে, ইউরোপে। কারণ একই রাজ্যের যদি আইতো তাহলে ধরতে পারতো রাডারে, কিন্তু এক টাইপের পাঠিয়েছে সেই যে মস্কো থেকে। আর দেখেন না ইউরোপের পাশে কোন মিত্র দেশ থেকে এগুলো ছাড়ছে, আপনি একটু প্রেডিক্ট করেন, কমেন্টে জানিয়ে দেন। কখনো 5-6টা একসাথে, আবার কখনো তার চেয়েও বেশি। আর তাদের চলাচল দেখে মনে হচ্ছিল সুসংগঠিত এবং সমন্বিত। এটা কোনো হাবিস্টের খেলনা ড্রোন ছিল না। সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত যে এগুলো ছিল অত্যন্ত উন্নত মানের মানুষ্যবিহীন বিমান। বন্ধুরা এবার শোনা যাক পাল্টা পদক্ষেপের কথা। এতক্ষণ তো রাশিয়ার কথা শুনলাম, রাশিয়া বিভিন্ন টাইপের প্রোটোটাইপের ড্রোন পাঠিয়েছে, আর এখানে ইউরোপের দৌড়াদৌড়ি কতটুকু একটু জেনে আসা যাক। ব্রিটিশ ও আমেরিকান কর্তৃপক্ষ কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি, তারা তো চা কফি রেখে তখন একটু দৌড়াদৌড়ি করলো। ভাই আমাদের তো কাজ আছে, আমাদের তো এগুলো রক্ষা করতে হবে, দ্রুত বন্ধুরা আসো দ্রুত কাজ করে, সেই টাইপের আর কি। তো তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে কিছু কাজ করেছে তারা। নাম্বার 1 কি কাজটা করেছে, 60 জন ব্রিটিশ কমব্যাট ট্রুপ মোতায়েন করা হয় এই ঘাঁটিগুলো রক্ষার জন্য। 60 উড়াই ফেলাইব পুরা পুতিন, 600 দিলে উড়াই ফেলাইব। নাম্বার 2 ORCS কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে ড্রোন ট্র্যাক করার চেষ্টা।
ওটা ভুলে গেছো, রাশিয়ার কাছে কার ড্রোন আছে? ইরানের ড্রোন আছে, তুর্কির ড্রোন আছে, এগুলো আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং কে করছে? পুতিনের রাশিয়া। তাই ওইগুলো ওই ডিফেন্স দিয়ে কোনো কামাইব না। নাম্বার 3, F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ক্রমলিং করা হয় তদন্তের জন্য, এটা এসইউ দিয়ে উড়াই দিব রাশিয়া। নাম্বার 4, রয়্যাল নেভি P-8 পসেডন সামুদ্রিক টহল বিমান নজরদারিতে নিয়োজিত, এই রয়্যাল ফয়েল দিয়ে কোনো কাজ হয় না। নাম্বার 5 হচ্ছে যুক্ত সদর দপ্তর গঠন করে যৌথ পর্যবেক্ষণ অভিযান শুরু, এটা করা যেতে পারে, কারণ এটা করলে তারা দারুণ বিভিন্ন ইউরোপের কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্রে কফি খেতে পারবে, এছাড়া তার কিছু করতে পারবে না। ইউএস এয়ারফোর্স ইন ইউরোপের বক্তব্য ছিল একেবারে স্পষ্ট, তারা তাদের আকাশসীমা নিরীক্ষণ চালিয়ে যাচ্ছে, প্রচুর চালাচ্ছে। যদিও এই ঘটনা তাদের কর্মীদের বা গুরুত্বপূর্ণ অবকাঠামোয় কোনো প্রভাব ফেলেনি, তবে তারা তাদের স্থাপনা রক্ষার সম্পূর্ণ অধিকার রাখে। আমি একটা লাইক কমেন্ট কেমন দিলাম মাঝখানে জানেন? কারণ হচ্ছে এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক, এগুলো করলেও কি না করলেও কি, যেটা আঘাত আনার সেটা ঠিকই আঘাত আনে চলে যাবে। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? ড্রোন অপারেটরদের শনাক্ত করা, আর এখানে শুরু হয় আসল রহস্য। এবার আসুন সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। দ্য আই পেপার এবং লিবারেশন টাইমসের একটি বিস্তৃত তদন্ত যা উন্মোচন করেছে অবিশ্বাস্য তথ্য। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা শনাক্ত করেছে 3 জন সন্দেহভাজন ব্যক্তি যাদের সরাসরি সংযোগ আর কারণ না রাশিয়ার সাথে। সন্দেহভাজন নাম্বার 1 গত 1 বছর নিয়মিত জার্মানিতে রুশ দূতাবাসে উপস্থিত ছিল। মে মাসে ব্রিটেনে প্রবেশ করে নভেম্বরে ড্রোন ঘটনার সময় মাত্র কয়েক মিটার দূরে ছিল আরএফ মিডল হলের পেরিমিটার থেকে। তার মানে কিছু একটা হতে পারে। সন্দেহভাজন নাম্বার 2 মানে ওই গণমাধ্যম অনুযায়ী তারা একটা ছক কষেছে, বিভিন্ন তথ্য পেয়েছে, সেগুলো মেলানোর চেষ্টা করছে। 2024 সালে ফেব্রুয়ারিতে ছিল তাজিকিস্তানের রাশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটিতে মে মাসে যুক্তরাষ্ট্রে আসে একাধিক আরএফ মিডল হলের চারপাশে প্রত্যন্ত এলাকা পরিদর্শন করে। ড্রোন ঘটনার 2 মাসের মধ্যে আবার ফিরে যায় রুশ সামরিক ঘাঁটিতে। সন্দেহভাজন 3 2023 সালে মস্কোতে GRU মানে রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা এর একটি সুবিধায় প্রবেশাধিকার ছিল। আগস্টে লন্ডন স্ট্যানস্টেডে আসে, সেপ্টেম্বর অক্টোবর জুড়ে আরএফ লেগানহেন্থ এবং আরএফ মিডল হলের চারপাশে ঘোরাঘুরি করে তুরস্ক হয়ে রাশিয়ায় ফিরে যায় এবং মস্কোর উপকণ্ঠে একটি সামরিক জেলায় সময় কাটায়। এত কিছু ঘটনা ঘটলো, তখন ইউরোপিয়ানরা কী করছিল? কফি খাচ্ছিল না আবার করছিল? কিন্তু আরও চমকপ্রদ তথ্য, এই সন্দেহভাজনদের অত্যন্ত 2 জন ফল পিকার হিসাবে কাজ করে, যেমন ফলটা ধরে বিভিন্ন টেবিলে সাজাতো। খাওয়া ছাড়া তো ইউরোপিয়ানরা কিছু করে না। এই সামরিক ঘাটেগুলোর কাছের খামারে ফল পিকার, গাছ থেকে ফল পড়তো, তারপর ক্ষেত থেকে উঠাতো, ফার্ম থেকে উঠে সেগুলো রাখতো। একদম পারফেক্ট কভার স্টোরি। প্রাক্তন MI6 অফিসার ম্যাথিউ ডান বলেছেন, সাফোকের মতো গ্রামীণ এলাকায় কাজ করতে হলে আপনাকে ঠিক সেই জায়গায় মতো দেখাতে হবে, আর ফল পিকারের কাভার নেওয়া একদম পারফেক্ট সেন্স করে। এটা ক্লাসিক্যাল রাশিয়ান ইন্টেলিজেন্ট ট্রেড ক্রাফট। কার মতে? MI6 এর মতে, MI6 এর প্রাক্তন এক কর্মকর্তার মতে। আর সবচেয়ে উদ্বেগজনক কী ছিল আপনারা জানেন? আমি জানি না, তাহলে শোনেন, জেনে নেই। তারা রাতের বেলায় ক্ষেতগুলোতে যেত, মানে ড্রোন অপারেশন চালানোর জন্য। এবার আরও ভয়ঙ্কর তথ্য কি সেটা বন্ধুরা চলুন জেনে আসি। আকাশি ড্রোন, এটা তো সবেমাত্র শুরু হয়েছে ভাতিজা। সমুদ্রের নিচেও চলতেছে রাশিয়ার গুপ্তচর বৃত্তি, তুমি টেরও পাইবা না। সব তথ্য নিয়ে উড়ে যাব। নভেম্বর ডিসেম্বর 2024 সালে রুশ গুপ্তচর জাহাজ ইয়ানঠার, যা অফিসিয়াল একটা ওশনোগ্রাফিক রিসার্চ শিপ, কিন্তু আসলে রাশিয়ার GUG মানে তাদের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত একটি পূর্ণাঙ্গ স্পাই ভ্যাসেল ছিল। ধরতে পারে নাই, মামুরা বৈশা কফি খাইছে, ধরতে পারে নাই। ইয়ানটারের ক্ষমতা কি জানেন? 108 মিটার লম্বা, 5500 টন ওজন, সাবমার্সিবল এবং আর্মার্ড আন্ডার ওয়াটার ভেহিকল বহন করে। এটা বাপরে বাপ, পড়তেই এত কষ্ট হয়, আর জিনিসটা কি জটিল। 6000 মিটার গভীরতা পর্যন্ত কাজ করতে পারে। আন্ডার সি কেবল ট্যাপিং বা কাটার ক্ষমতা রাখে। সার্ভালেন্স ইকুইপমেন্ট ইনস্টল করতে পারে, একদম অটোমেটিক। এই জাহাজটি ব্রিটেনের উপকূল থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এসেছিল। মাত্র 70 কিলোমিটার। ইমাজিন করেন, ভাবা যায় রয়্যাল আর্মি, রয়্যাল নেভি, মানে সব কিছু রয়্যালটা বৈশা তখন কি করছে? কলা ছিলছে এইভাবে আর খাইছে, আর এদিক দিয়ে রাশিয়া কাম বানায় গেছে গা।
রয়্যাল নেভির MMS সমারসেল ফ্রিগেট এবং HMS টাইপ টহল জাহাজ তাকে ট্র্যাক করে। অবশেষে কিছু একটা তো করতে পারছে, নাহলে তো চাকরি থাকতো না। আরও আতঙ্কের কী বিষয় জানেন? ইয়ান্তারের যে ক্রু ছিল এটা ব্রিটিশ P8 পসেডন সামুদ্রিক টহল বিমানের দিকে লেজার লাইট দেখিয়েছিল। কত খেলানা চলছে এখানে। কিন্তু আসল বিপদ সমুদ্রের তলায়। ব্রিটিশ নৌবাহিনী উদ্ধার করেছে রুট সার্ভেলেন্স ডিভাইস। কিছু তীরে ভেসে এসেছে, কিন্তু সমুদ্রের তলে এমবেড করা ছিল। সেই সেন্সরগুলো তৈরি করা হয়েছিল ব্রিটেনের ভার্গার্ড ক্লাসিক নিউক্লিয়ার সাবমেরিন ট্র্যাক করার জন্য। কত কাম বাইকনা করে গেল মামা বৈশা বৈশা। কি করলো? বৈশা বৈশা কলা ছিল। এগুলা কি করতে পারে? লো ফ্রিকোয়েন্সি অ্যাকাউন্টিং সিগনেচার ডিটেক্ট করতে পারে, সাবমেরিন চলাচল রিয়েল টাইম মনিটর করতে পারে, ফ্যাসল লেভেল বেস থেকে বের হওয়া সাবমেরিন ট্র্যাক করতে পারে। ব্রিটেনের পারমাণবিক প্রতিরক্ষা নির্ভর করে এই সাবমেরিনগুলোর গোপনীয়তার উপায়। মামু তোমরা তো শেষ, তোমাকে সব কিছু যা তথ্য ছিল কে পুতিন কাকুর দল এসে সব তো নিয়ে গেল, আর আপনারা বৈশা বৈশা ঘাস কাটলেন। অবশ্য ঘাস দেখতে সুন্দর, আপনার গরু চড়াইতে পারবেন। এক গরুরে খাওয়াইতেছেন না ইউক্রেনে, ঘাস দিতেছেন কিছুদিন পর পর, সে কয় খামু না, আর আমি খামু না মানে আমি আর যুদ্ধ করব না। কিন্তু নতুন নতুন ঘাস কাটতে আনছি, তার জন্য ঘাস খা। এই অবস্থা। যদি রাশিয়া জানতে পারে এর কোথায় আছে, তাহলে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে। আর একটা হুমকির মুখে কি? হুমকির মুখে পইরা গেছে পুরো 100%। লিখারাও 100%। চাইলে যে কোনো মুহূর্তে পুতিনে এই চুটকি বাজালাম না, একদম ইউকেও খায় ফেলাইব। পরে দেখা যাক না কি হয়। আপনারা সঙ্গে থাকেন। পুতিনের সেই চেনা যুদ্ধ কৌশলের খেলা শুরু। এই ঘটনাগুলো আসলে রাশিয়ার বৃহত্তর কৌশলের একটি অংশ, যাকে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার বা গ্রে জোন অপারেশন। শুধু ড্রোন নয়, ইউরোপ জুড়ে চলছে রাশিয়ার নানান অপারেশন। নাম্বার 1, সাবোটাজ অ্যাটাকস। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে IKEA স্টোরে আগুন, সন্দেহ রাশিয়ার গ্রুয়ের উপর, মানে সেই স্পাই সংস্থা। পোল্যান্ডে শপিং সেন্টারে অগ্নিকাণ্ড, বার্মিংহাম বিমানবন্দরে ইনসেন্ডেরিয়ার পার্সেল পাওয়া, ইউক্রেনে যাওয়া মালামাল রাখা গুদামে ভয়াবহ আগুন। নাম্বার 2, আন্ডারসি কেবল ধ্বংস করা। ফিনল্যান্ডে ইগল S ট্যাঙ্কার সন্দেহভাজন রুশ শ্যাডো ফ্লিটের অংশ। আন্ডারসি কমিউনিকেশন কেবল কাটার ঘটনায় জড়িত ইন্টারনেট এবং টেলিকমিউনিকেশন ব্যবহার করার চেষ্টা। কত কিছু যে হয়ে গেল এর মধ্যে, কেউ টের পেল না। নাম্বার 3, রিক্রুটমেন্ট অপারেশন। ব্রিটিশ ও ইউরোপীয় নাগরিকদের অর্থের বিনিময়ে রিক্রুট করা। মানি দিছে, কাম তারাই কেটে দিছে। 2024 সালে 22 বছর বয়সী ব্রিটিশ জ্যাক রিভার্স রাশিয়ার নির্দেশে লন্ডনে অগ্নিসংযোগের কথা স্বীকার করে। ইউক্রেনের 2 কিশোর 10,000 ইউরো একটি BMWর বিনিময়ে লিথুয়ানিয়া লাটভিয়ায় শপিং সেন্টারে বোমা হামলার পরিকল্পনা করে। এগুলো সব ইউরোপিয়ানদের তথাকথিত, আমি আবার বলছি তথাকথিত সুন্দর সুন্দর গল্পের একটা অংশ। নাম্বার 4, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। পশ্চিমা দেশগুলো প্রতিক্রিয়া পরীক্ষা করা, প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা, ভয় এবং অনিশ্চয়তা তৈরি করা। কর্নেল হামিস ডি বেইন গর্ডন UK এর জয়েন্ট CBRN রেজিমেন্টের প্রাক্তন কমান্ডার কি বলেছেন? তিনি বলেছেন এটি এক্সপোজেন 2.01 রাশিয়া। তারা পরীক্ষা করছে পশ্চিমের প্রতিক্রিয়ার সময়, ট্রুপ সংখ্যা, ইকুইপমেন্ট সব কিছু। ঠিক যেমন সিরিয়ার আসাদ রেজিম করতেও ছোট আক্রমণ দিয়ে পরীক্ষা করে, তারপর বড় আক্রমণ, বুম। প্রাক্তন ব্রিটিশ মিলিটারি ইন্টেলিজেন্স কর্নেল ফিলিপ ইগ্রাম বলেছেন এটা GR এর সব হলমার্ক বহন করে। তারা মূলত পেলোটেড লাইটেল বয়েজের মতো আচরণ করছে। নিউ সেন্স অ্যাকশনের মাধ্যমে দেখাতে চাইছে তাদের ডিস্ট্রাক্ট করার ক্ষমতা রয়েছে। ঘটনাগুলো কিন্তু খুবই জটিল। কেন? শুনে আসি। এই ঘটনাগুলো বুঝতে হবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধের প্রভাব। 2022 সাল থেকে রাশিয়া পশ্চিম উত্তেজনার চরম পর্যায়ে ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো মিসাইল দিয়েছে। রাশিয়ান টেরিটরিতে ব্যবহারের অনুমতি সহ ড্রোন ঘটনা ঘটেছে ঠিক এই অনুমতি দেওয়ার পরপরই। পারমাণবিক উত্তেজনা, দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। RAF লেক অ্যান্ড হেলথের 2025 সালে মানে 2025 সালে আবার আমেরিকান পারমাণবিক অস্ত্র মজুত হবে। প্রায় 20 বছর পর এই পদক্ষেপ পুতিনের ক্রমাগত পারমাণবিক হুমকির প্রেক্ষাপট বলে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। পুরো বিষয়টি নিয়ে রাশিয়ার কি প্রতিক্রিয়া, এটাও তো জানা দরকার। বন্ধুরা, 2018 সালে পুতিন নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র উন্মোচন করেছিলেন। তার বিখ্যাত উক্তি, কেউ তাদের কথা শুনতে চায়নি, তাহলে এখন কান খুলে শুনো। অ্যাভাগার্ড হাইপারসনিক গাইড ভেসেল পুতিনের পারমাণবিক প্রতিরক্ষা ভিশনের পিন পয়েন্ট, মানে কেন্দ্রবিন্দু।
ন্যাটোর প্রতিক্রিয়া কি? ওরে বাবা, ন্যাটো আছে, দেখা যাক তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে। বাল্টিক সাগর ও নরওয়ের উপকূলে রুশ বিমান মোকাবেলায় ন্যাটো জেট মোবিলাইজ করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। ব্রিটিশ টাইফুন ফাইটার জেট ক্রাম্বল করা হয়েছে রুশ টাম্বল 140 রিকনসেন্ট বিমান ইন্টারসেপ্ট করতে চলমান সামরিক প্রস্তুতির ভিতরে। তোমাদের রয়্যাল ফল কিছু পাঠাইলে না বাতি যারা? রয়্যাল পাঠা দাও, তোমরা তো ব্রিটিশ মানেই তো রয়্যালের খেলা, রয়্যাল একেবারে পুতিনে করে দিব। প্রযুক্তিগত বিশ্লেষণ কি বলছে? এবার একটু টেকনিক্যাল হই, কেন এই ড্রোনগুলো এত বিপজ্জনক। আধুনিক সামরিক ড্রোনের ক্ষমতা, নাম্বার 1 ISR ইন্টেলিজেন্ট সার্ভেলেন্স রিকমেন্ডেশন, মানে উচ্চ রেজুলেশন ক্যামেরা, ইনফ্রারেড এবং থার্মাল ইমার্জেন্সি বিমান কমিউনিকেশন ও কর্মীদের সংখ্যা গণনা করতে পারে, প্রতিরক্ষা ব্যবস্থার একটা সুন্দর ম্যাপ এঁকে দেয়। বন্ধুরা, রাশিয়া এখন শুধু ইউক্রেনে যুদ্ধ করছে না, ওরা যুদ্ধ করছে পশ্চিমাদের মনে, রাজনীতির ভেতরে আর ন্যাটোর ঐক্যের বিরুদ্ধে। ব্রিটিশ সেনাঘাঁটি নিয়ে আলোচনা হয়তো আজ হুমকি, কিন্তু কাল বাস্তবও হতে পারে। আপনারা কি মনে করেন? এটাই আমরা জানতে চাই, আমি জানতে চাই। ব্রিটেন কি সত্যি পরের টার্গেট, নাকি এটা শুধু পুতিনে ব্লাফ বা তাদের দৌড়ের উপরে রাখা? কমেন্টে লিখুন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার হাজির হব। নতুন টপিক, গভীর বিশ্লেষণ, হ্যাঁ ঠিক ধরেছেন, আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।